তারপর তাহলে আমরা 243 ধারা দেখছিলাম এবং 265 ওমো ই 265 ইতে আমরা দেখছিলাম যে দায়রা আদালতে গিলটি প্লি দোষ স্বীকার করে নেওয়া। 243 আমরা দেখছিলাম ম্যাজিস্ট্রেট আদালতে দোষ স্বীকার করে নেওয়া। যখন সে গিলটি প্লেট করবে, দোষ স্বীকার করে নেবে, সেই ক্ষেত্রে আপনি অ্যাপিল দায়ের করতে পারবেন কিনা? উত্তর হচ্ছে না। কিন্তু দ্য লিগালিটি অফ দ্য সেন্টেন্স, মানে কতটুকু পানিশমেন্ট দেওয়া হয়েছে, পানিশমেন্টের পরিমাণ নিয়ে আপনি প্রশ্ন তুলে আপিল করতে পারবেন। তো সামগ্রিকভাবে আপনি আপিল দায়ের করতে পারবেন না। এটা বলছে আমাদের 412 ধারায়। নো আপিল ইন সার্টেন কেসেস when accused pleads guilty। যেখানে অ্যাকিউজড গিলটি প্লি করে সেখানে আপিল দায়ের করা যায় না, সেটা বলছে 412-তে। এবার হচ্ছে 413-তে বলছে নো অ্যাপিল ইন পিটি কেসেস। পিটি কেস বলতে বোঝাচ্ছে মানে ক্ষুদ্র ক্ষুদ্র মামলা আছে না, এটা তারা বোঝাচ্ছে যদি সেশন জাজ মানে সেশনস কোর্ট মানে কোর্ট অফ সেশন passes a sentence of imprisonment not exceeding 1 month only। যদি দায়রা আদালত 1 মাসের বেশি কারাদণ্ড না দেয়, or in which a court of session or chief judicial magistrate or metropolitan magistrate or other magistrate of the first class passes a sentence of the fine not exceeding 50 টাকা only। যদি কোনো দায়রা আদালত কোন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট 50 টাকার বেশি জরিমানা না করে, দেখা গেল যে 49 টাকা ফাইন করছে, তার বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে? উত্তর হচ্ছে না। দেখা গেল যে সেশনস কোর্ট দায়রা আদালত 30 দিনের মানে 29 দিনের ইমপ্রিজনমেন্ট দিল, কারাবাস দিল, সেক্ষেত্রে আপিল দায়ের করা যাবে? উত্তর হচ্ছে না। কিন্তু যদি ম্যাজিস্ট্রেট আদালত যদি আমার 30 দিনের কম মানে 10 দিনও আপনার পানিশমেন্ট দেয়, ইমপ্রিজনমেন্ট দেয়, কারাবাস দেয়, তার বিরুদ্ধে আপিল দায়ের করতে পারবে শুধুমাত্র দায়রা আদালতের। দায়রা আদালত দ্যাট মিনস জয়েন্ট সেশন জাজ, অ্যাডিশনাল সেশন জাজ আর সেশন জাজ। এই 3 কোর্ট যদি 1 মাসের কম কারাদণ্ড দেয়, 1 মাসের কম কারাদণ্ড দেয়, সেক্ষেত্রে আপনি আপিল দায়ের করতে পারবেন না। এটা গেল আপনার। এবার আছে 414। এবার আছে 414। এখানে 414 এখানে একটা কথা আছে। আপনার 413 ইংলিশে যদি আমরা এক্সপ্লেনেশনে যাই, যেখানে পিটি কেসের কথা বলা হচ্ছে 413, 413-তে বলছে, আচ্ছা আমাদের কি মনে আছে যে সেকশন 67 পেনাল কোডের, আমি যদি ভুল না করে থাকি, সেকশন 67 এ কি বলছে বিউটি দিদি? পেনাল কোডের শুধুমাত্র ইয়া থাকবে আর কি, অর্থদণ্ড কি জানো, ভুলে গেছি দাদা। শুধুমাত্র আসামি যদি অর্থদণ্ডে দণ্ডিত হয় সেক্ষেত্রে কি হবে? সে টাকা দিতে পারলো না, সেক্ষেত্রে কি হবে? 6 মাসের কারাদণ্ড হবে দাদা। সর্বোচ্চ 6 মাসের। 6 মাসের কারাদণ্ড, সর্বোচ্চ 6 মাসের। ওখানে 2 মাস, 4 মাস, 6 মাস এরকম একটা হিসাব আছে, ঠিক না? আচ্ছা যাই হোক, যেখানে আদালত অনলি ফাইন করছে, যেখানে কোনো ইমপ্রিজনমেন্ট দেয় না, কারাবাস দেয় না, শুধু অর্থদণ্ড করছে, অর্থদণ্ড যদি আমরা না দিতে পারি,
অর্থ যদি আমরা পে না করতে পারি, পরিশোধ না করতে পারি, সেই ক্ষেত্রে আদালত কি করে? সেক্ষেত্রে আইন বলতেছে শাস্তি হবে, জেল হবে। কতটুকু পরিমাণে জেল হবে সেটা 67-এই বলে দিছে। দেখা গেল আমার জরিমানা পরিশোধ না করতে পারার কারণে আমার জেল হইছে, সেই জেলের এগেনস্টে, সেই কারাবাসের এগেনস্টে আপনি আপিল দায়ের করতে পারবেন না। ক্লিয়ার? There is no appeal from a sentence of imprisonment passed by such court or magistrate in default of payment. In default of payment, payment না করতে পারলে of fine, জরিমানার অর্থ, when no substantive sentence of imprisonment has also been passed. এখানে যেটা বলে দিছে যে জরিমানার অর্থ পরিশোধ না করতে পারার কারণে যদি কোনো ইমপ্রিজনমেন্ট হয়, যদি কোনো কারাদণ্ড হয়, তাহলে সেই কারাদণ্ডের এগেইনস্টে আপিল দায়ের করা যাবে না। এটা 413-তে বলছে এবং 413-র এক্সপ্লেনেশনে বলছে। জুডিশিয়ারিতে একবার কোশ্চেন আসছে যে এই ধারায় কয়টা ব্যাখ্যা আছে, সেই প্রশ্ন উত্তরটা আমি পারিনি। 13তম জুডিশিয়ারিতে এই ধারায় কয়টা ব্যাখ্যা আছে? এখন আপনাকে আসতে পারে 413 ধারায় কয়টা ব্যাখ্যা আছে? উত্তর হচ্ছে একটা, এক্সপ্লেনেশন আকারে একটা আছে। এবার হচ্ছে 414-তে যাই। নো অ্যাপিল ফ্রম সার্টেন সামারি কনভিকশনস। নো অ্যাপিল, কোন আপিল হবে না ফ্রম সার্টেন সামারি কনভিকশনস। সামারি কনভিকশন মানে সংক্ষিপ্ত বিচারে যে শাস্তি দেওয়া হয়। সংক্ষিপ্ত বিচার কেন হয়? একবারে পেটি কেসে, ক্ষুদ্র কেসে, যেটা শাস্তির পরিমাণ অনেক নগণ্য হয়, সেই কেসগুলা সামারিলি মানে সংক্ষিপ্তভাবে ট্রায়াল করা হয়, সংক্ষিপ্তভাবে ট্রায়াল করা হয়। ক্লিয়ার? সংক্ষিপ্তভাবে বিচার করা হয়। সামারি ট্রায়ালে আমরা সেকশন সিআরপিসির 260-তে দেখছিলাম সামারি ট্রায়ালের সর্বোচ্চ পানিশমেন্ট দিতে পারে 2 ইয়ার্স, 2 বছর। জরিমানা করতে পারে আনলিমিটেড। বাট জরিমানা যদি 200 টাকার বেশি না হয়, মানে 200 টাকার কম যদি জরিমানা করে, তাহলে তার বিরুদ্ধে আপিল দায়ের করা যায় না। সামারি ট্রায়ালে 200 টাকার কম জরিমানা করলে তার বিরুদ্ধে আপিল দায়ের করা যায় না। সামারি ট্রায়ালে 200 টাকার কম জরিমানা করলে তার বিরুদ্ধে আপিল দায়ের করা যায় না। এটা কোথায় বলছে? 414-তে স্পষ্ট করে বলে দিছে, shall be no appeal by a convicted person in any case tried summarily in which, যেখানে a magistrate empowered to act under section 260 passes a sentence of fine not exceeding 200 টাকা only. আপনি একবার আলোচনাটা শুনে যদি আপনি ইংলিশে একটু প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন যে আপনার জন্য অনেক অনেক সহজ হয়ে যায়, অনেক সহজ হয়ে যায়। এই দেখেন আমাকে এলাকার চেয়ারম্যান বারবার ফোন দেয়, অ্যাডভোকেট হওয়ার কত গুরুত্ব দেখছেন। এই যে এতবার ফোন দিতেছে সারাদিন। ওকে, 414। এবং আমাদের সমাজ হচ্ছে নিকৃষ্ট সমাজ, পজিশনকে ভালোবাসে, ভালো মানুষকে ভালোবাসে না। এটা আমি 25 তারিখের, এখন পর্যন্ত জীবনে কিছু হইতে পারিনি, কিন্তু 25 তারিখের পর অ্যাডভোকেট হওয়ার পর এই ব্যাপারটা আমি দেখতেছি। ওকে, 414। 414-তে কি দেখলাম যে সামারি ট্রায়ালে যদি 200 টাকার বেশি জরিমানা না হয়, তাহলে সেখানে কি করা যায় না? সেখানে অ্যাপিল দায়ের করা যায় না। এখন প্রশ্ন, আপনার পরীক্ষা আসলো যে সংক্ষিপ্ত বিচারে সবাই তেল দেয়। সংক্ষিপ্ত বিচারে যে এ প্রসঙ্গে বলি, যেহেতু আমি স্টুডেন্ট পলিটিক্সের সাথে জড়িত, সাইলেন্টলি জড়িত, গোলাম রাব্বানী জ্বলন্ত উদাহরণ। গোলাম রাব্বানীর কত ভক্ত ছিল, হ্যাঁ এই লোক কাটতে গেলে কেউ আড়েও না। তো যাই হোক, আমরা কথা না বাড়াই। এখানে দেখেন যে 170 টাকা সামারি ট্রায়ালে
আপনার কি হয়, 170 টাকা সামারি ট্রায়ালে জরিমানা দিল। প্রশ্ন হচ্ছে আপনি কি করবেন? আপিল, রিভিশন? রিভিশন দাদা, রিভিশন কেন রিভিশন করব? রিভিশন করবো। আপিল আপিল হবে না, তাই সেখানে তো revision। বলাই আছে যে ওখানে তো আপিল হবে না, আপনার রিভিশন দায়ের করতে হবে। এটা যেসব কোথায় ক্ষেত্রে আপিল দায়ের করা যায় না সেক্ষেত্রে রিভিশন দায়ের করতে হবে। এটা কোথায় বলা আছে? এটা 414-তে 414-তে বলা আছে। 414 কোথায় বলা আছে? 414-তে বলছে যে আপনার সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে যদি আপনার 200 টাকার অধিক না হয় জরিমানা, সেই ক্ষেত্রে আপনার আপিল করা যাবে না, রিভিশন দায়ের করতে হবে। এটা 414 আপনি বেয়ার অ্যাক্ট খুলছেন কখনো? মেইন আইনের বই জীবনে খুলছেন কোন তো সত্যি কইরা? মেইন বইতে নাই তো দাদা, আমার সামনে তো মেইন বই। ভাই মেন বইতে নাই। রিভিশনের কথা বলা নাই। মেইন বইতে নাই। না না, Main- রিভিশন আপিল করতে মেইন পারবে বইতে না, এটা এটা লেখা বলা নাই আছে। তো। কিন্তু এটা নিয়ম যে রিভিশনের পার্টটাতে আছে যে যেখানে আপিল দায়ের করা যায় না, সেটা আমরা 439 কথা সেখানে আছে, রিভিশন করতে কিন্তু এটাই সত্য যে যেখানে আপিল দায়ের করা যায় না সেটা সেখানে রিভিশন দায়ের করা যায়। কিন্তু 414 Revision সেকশনে করা কিন্তু যাবে। বলা নেই রায়হান ভাই, 414-তে কিন্তু বলা নেই। আমরা কিন্তু কথা বলছি যে গাইড বই থেকে, ঠিক না? আচ্ছা, তাহলে আচ্ছা, ওখানে যে দাদা বলছে যে আপনার সংক্ষিপ্ত বিচারে যদি আপনার 200 টাকার অধিক যদি জরিমানা না হয় সেক্ষেত্রে আপিল দায়ের করা যাবে না, রিভিশন দায়ের করতে হবে। এটা কোথায় বলছে? এটা কি ভুল? এটা তো ভুল, আমি সেটা বলি নাই তো। আপনার 200 টাকার অধিক যদি জরিমানা না করে এটা তো ভুল, আমি বলি মানুষের নাই। আমরা বিরুদ্ধে common sense apply আপিল করবো। করা যাবে না। হ্যাঁ, আপনার উত্তর তো সঠিক, কথা সঠিক, কিন্তু এইটা ভুল যেটা 414-তে বলছে। 414-তে আচ্ছা, আপনাকে আচ্ছা। 14-তে কিছু বলছে না। 414-তে কিছু বলে নাই, বলছে আপনি আপিল দায়ের করতে পারবেন না। আপনি কি করতে পারবেন এটা কিন্তু বলে দেয় নাই, ঠিক না? কিন্তু ওইটা আমাদের অটোমেটিক্যালি দাদা। চলে আসে। হ্যাঁ দাদা অন্য একটা সেকশনে বলছে যে 200 টাকা এটা কি পর্যন্ত জরিমানা 260 করা ধারে হবে না, যাবে revision দাদা? করতে হবে। দাদা এটা কি 260 যাবে? 260 না, ওই টপিকটা তো আছে 260 থেকে, ঠিক না? আমার প্রশ্ন সেটা না, আমার কথা হচ্ছে যে এই যে আমরা যে কনফিডেন্টলি বলি যে রিভিশন দায়ের করা যাবে, এটা 414-তে বলছে, বিষয়টা তো এরকম না। এটা তো 414-তে বলে নাই। 414-তে বলছে আপনি আপিল জি দায়ের দাদা। করতে পারবেন না। আপনি কি দায়ের করবেন না দায়ের করবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু 414-তে এটা বলে দেয় নাই। বুঝছেন হিসাবটা রায়হান ভাই? এবং জি দাদা, জি বলেন দাদা। নাই। এবং আপনি যদি হ্যালো দা, হ্যালো, হ্যাঁ 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 গিটার কে বাজায়? আমি আজকে আমি এটা বলতেছি অনেক বেশি ধরেন প্রবলেম। আপিল দায়ের করা গেল না, তাহলে আমরা এখন বলেন। 200 টাকা জরিমানা করলে দণ্ডিত ব্যক্তি কোনো আপিল করতে পারবে না, এটা হ্যাঁ। বলছে স্যার। হ্যাঁ বলছে, তার মানে যেখানে আপিল হবে না সেখানে আমরা রিভিশন দায়ের করব। ক্লিয়ার? সেটা রিভিশনের সেকশনে আছে যে আমরা কোন কোন গ্রাউন্ডে রিভিশন করব, সেটা আছে। ওকে, কিন্তু এটা অটোমেটিক্যালি চলে আসে যে আপিল দায়ের করতে পারবো না, তাহলে কি করব? রিভিশন করব। ক্লিয়ার? রিভিশন যে করতে হবে এটা কিন্তু এখানে বলে দেয় নাই, এখানে আমাকে কোনো উপায় দেখায় নাই। ওকে, দেখেন এই কারণে আমাদের গাইড বইয়ের গুরুত্ব আছে। গাইড বইতে কোন জায়গায় কোন মেডিসিন দিতে হবো সেটা কিন্তু গোছানো ভাবে লেখা থাকে, ঠিক না? যেখানে যে রিভিশন করতে হবে এটা কি আমাদের মেন বইতে আছে না, কিন্তু গাইড বই আমাকে পথ দেখা দিচ্ছে যে যেহেতু এখানে আপিল করা যায় না, সো এখানে রিভিশন করতে হবে। ওকে, এটা গেল 414 গেল। 414-র পর আমরা চলে যাব 421। 17 পড়াবেন না দাদা? ওহো, গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাদের বাকি পড়ে গেছে। 417, 417 ক খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এখানে যেটা বলছে 417 এবং 417 ক খুবই গুরুত্বপূর্ণ
যে বলছে অ্যাপিল ইন কেস অফ অ্যাকুইটাল, অ্যাপিল ইন কেস অফ অ্যাকুইটাল, তার মানে হচ্ছে যে খালাসের ক্ষেত্রে আপিল। এবং এখানে আমরা যে বলি যে সিআরপিসিতে দ্বিতীয়বার আপিল দায়ের করা যায়, সে দ্বিতীয়বার আপিলের উদাহরণ হচ্ছে 417 এবং 417 ক। মনে করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট একটা দণ্ডাদেশ দিল, সে দণ্ডাদেশের বিরুদ্ধে আমরা আপিল করব কোথায়? সেশন জাজের কাছে, মানে মেট্রোপলিটন সেশন জাজের কাছে, মহানগর দায়রা জজের কাছে। তো মহানগর দায়রা জজ আপিলে একটা সিদ্ধান্ত দিল, খেয়াল করবেন মহানগর দায়রা জজ যে সিদ্ধান্তটা দিচ্ছে সেটা কিসে দিছে? আপিলে। হ্যাঁ, আপিলের ডিসিশন দিছে, সে একটা দণ্ডাদেশ দিল। মহানগর দায়রা জজ যে দণ্ডাদেশ দিছে তার বিরুদ্ধে আপিল করতে পারবো না, দণ্ডাদেশ না সরি, ধরেন মহানগর দায়রা জজ খালাস দিছে, মানে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দণ্ড দিছে, এটার বিরুদ্ধে আপিল গেছে মহানগর দায়রা জজের কাছে, মহানগর দায়রা জজ সেখানে খালাস দিছে, সে মহানগর দায়রা জজের খালাসের বিরুদ্ধে আমি আপিল করব কোথায়? হাইকোর্ট ডিভিশনে। তার মানে দেখেন, তার মানে একটা জিনিস খেয়াল করেন যে আপিল গেছে দায়রা জজের কাছে, পরে গেছে হাইকোর্ট ডিভিশন, তার মানে আপিল কয়বার হলো? 2 বার হলো। এবং শুধুমাত্র অ্যাকুইটালের ক্ষেত্রে, খালাসের ক্ষেত্রে আপনি এই দ্বিতীয়বার আপিল করার সুযোগ পাবেন সিআরপিসিতে। তাহলে সিআরপিসি থেকে 2 বার রিভিশন করা যায় না, সিআরপিসিতে 2 বার রিভিশন দায়ের করা যায় না, সিআরপিসিতে 2 বার আপিল করা যায়। কিন্তু আপনি যদি ইসে যান, যেমন 14তম জুডিশিয়ারিতে একটা প্রশ্ন আসছে যে দেওয়ানি কার্যবিধি অনুসারে দ্বিতীয়বার রিভিশন দায়ের করা যায়, এটা কোথায় বলা আছে? তার মানে আপনি মানে সেকেন্ড রিভিশনের অপশন আছে, সেটা হচ্ছে 115 কি চালাকিটা করছে দেখেন, 115, 116, 117, 118 এভাবে দিলে আমাদের জন্য ইজি ছিল, বাট কাহিনীটা করছে 115-1, 115-2, 115-3, 115-4। এবং আমি এটা এক্স্যাক্টলি জানতাম না, কোন একটা ব্যাচে কোন একটা আপু বলছিল দাদা 115-4 তো স্পষ্ট করে বলা আছে যে দ্বিতীয়বার রিভিশন দায়ের করা যায়, সেই কথাটা আমার মাথার মধ্যে মানে ছিল আর কি, তখন আমার ওই ব্যাচের কথা মনে পড়ছে আর কি, তখন দাগালাম 115-4। আমি জানতাম যে 115-তে রিভিশনের মধ্যে কোথায় একটা জায়গা আছে, তো 115-4 নাম্বার পয়েন্টে যে আছে এটা আমি জানতাম না। ওকে, তাহলে দেখেন প্রশ্নটা কত ক্রিটিক্যাল ছিল, যে 115-4 বলছে দ্বিতীয়বার রিভিশন দায়ের করা যায় সিপিসিতে, কোড অফ সিভিল প্রসিডিউর। আর তার মানে ওখানে সেকেন্ড আপিল করা যায় না, দ্বিতীয়বার আপিল দায়ের করা যায় না সিপিসিতে। আর সিআরপিসিতে সেকেন্ড আপিল করা যায় ইন কেস অফ 2 সেকশনস, একটা হচ্ছে 417 আর একটা হচ্ছে 417A, একটা হচ্ছে 417 আর একটা হচ্ছে 417 ক। তাহলে কিভাবে সেকেন্ড আপিল হয় সেটা তো আমরা দেখলাম, বাট 2টা প্রেক্ষাপট বলছে, একটা হচ্ছে খালাস দিলে আর একটা হচ্ছে ইনঅ্যাডিকুয়েট সেন্টেন্স দিলে। ইনঅ্যাডিকুয়েসি অফ সেন্টেন্স, যেখানে শাস্তির অপর্যাপ্ততা থাকবে, যেখানে শাস্তির পানিশমেন্টের অপর্যাপ্ততা থাকবে, সেই অপর্যাপ্ত বলছে কি, মনে করেন যে আপনি বলতেছেন যে এখানে তো 7 বছর জেল হবে, স্যার আপনি কেন 3 বছর দিলেন? এই কারণে সে মনে করতেছে যে আমি তো আসামিকে শাস্তি দিতেছি যে 7 বছর, আমি ভুক্তভোগী, তার কেন 3 বছর হলো? তখন এই শাস্তির এগেইনস্ট আপনি কি করবেন? আপিল দায়ের করবেন, কারণ আপনার কাছে মনে হচ্ছে যে পানিশমেন্টটা দেওয়া হয়েছে, যে সেন্টেন্সটা দেওয়া হয়েছে এটা অনেক কম। এবার আমরা আসি এই 2টা জায়গাতে, সরি 2টা জায়গাতে না, একটু আলাদা আলাদা করে পড়তে হবে। দাদা হ্যাঁ। দাদা হ্যাঁ,
এই যে রাষ্ট্র সেকেন্ড আপিল করতে পারবে, সংবাদদাতা কি সেকেন্ড আপিল করতে পারবে খালাসের ক্ষেত্রে? এরকম একটা সমস্যা আছে যে রাষ্ট্র পারে সেকেন্ড আপিল করতে 417 কয়ে, কিন্তু সংবাদদাতা কি পারবে? আচ্ছা আমরা আসি, আমরা আগে ক্লিয়ার করি। এখানে দেখেন যে 417 আমাদের এগুলো আসবে, পড়ার মধ্যে আসবে। আপনার এই একুইটালের এগেনস্টে কোথায় অ্যাপিল করতে হবে? এখানে 417তে স্পষ্ট করে বলে দিছে হাইকোর্ট ডিভিশন এন্ড হচ্ছে কোড অফ সেশন। হাইকোর্ট ডিভিশন এন্ড হচ্ছে কোর্ট অফ সেশন। এখানে কোর্ট অফ সেশন বলতে কিন্তু দায়রা আদালত বোঝায়। দায়রা আদালতের তিনটা পার্টে চলে আসবে, বাট হবে হচ্ছে দায়রা জজ, সেশন জাজ। তাহলে একুইটালের এগেনস্টে অ্যাপিল দায়ের করতে হবে দুইটা কোর্টে, একটা হচ্ছে সেশন জাজ আর একটা হচ্ছে হাইকোর্ট ডিভিশন। এবার আসি যে কারা কারা পারবে, কারা কারা এই অ্যাপিলটা দায়ের করতে পারবে। আমরা 417 যদি দেখি, সেখানে আমরা দেখবো পিপি পারে, পাবলিক প্রসিকিউটর পারে। 417 যদি দেখি, তাহলে আমরা দেখবো যে কমপ্লেনেন্ট পারে। কমপ্লেনেন্ট মানে হচ্ছে কি বলে এটাকে, অভিযোগকারী পারে। অভিযোগকারী। তার মানে হচ্ছে যে কমপ্লেনেন্ট প্লাস হচ্ছে পাবলিক প্রসিকিউটর কে, মানে জিআর মামলা হচ্ছে কে, জিআর মামলায় পাবলিক প্রসিকিউটর। আইও ও আচ্ছা, হ্যাঁ পাবলিক। জিআর মামলায় পিপি আর সিআর মামলায় কমপ্লেনেন্ট। সিআর মামলা হচ্ছে কমপ্লেনেন্ট পারে। এখানে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে যে পাবলিক প্রসিকিউটরকে একটু এক্সট্রা ফ্যাসিলিটিস দিছে, একটু এক্সট্রা সুবিধা দিছে। একটা হচ্ছে যে নাজমুল ভাই যেটা বললো যে আপিলের সিদ্ধান্ত হলে আচ্ছা, একটা হচ্ছে ধরেন মূল মামলা কিরকম, ম্যাজিস্ট্রেট কোর্ট একটা দণ্ডাদেশ দিছে, সে দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল। এক। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ম্যাজিস্ট্রেট কোর্ট একটা দণ্ডাদেশ দিছে, সে দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল গেল দায়রা জজের কাছে, দায়রা জজ সেখানে খালাস দিল, সেই খালাসের এগেইনস্টে অভিযোগকারী আপিল দায়ের করতে পারবে কিনা, সেখানে কিন্তু কমপ্লেনেন্ট প্রযোজ্য না। কমপ্লেনেন্ট প্রযোজ্য হচ্ছে শুধুমাত্র অরিজিনাল জুরিসডিকশনের ক্ষেত্রে। কমপ্লেনেন্ট প্রযোজ্য শুধুমাত্র অরিজিনাল জুরিসডিকশনের ক্ষেত্রে, যেমন আদি এখতিয়ারের ক্ষেত্রে। একটা হচ্ছে মানে ধরেন আমি মামলা দায়ের করলাম, সেখানে একটা রায় দিল, হয়ে গেল, এটাকে আমরা বলতেছি মূল মামলার বিরুদ্ধে আপিল। নাজমুল ভাই বারবার আনমিউট হয়ে যাচ্ছে, ওকে। তো আর আরেকটা হচ্ছে যে মূল মামলার বিরুদ্ধে কি হলো, আপিল হলো, মানে মূল মামলা একটা সিদ্ধান্ত আসলো, সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল হলো, আপিলে যে সিদ্ধান্ত হলো তার বিরুদ্ধে আবার আপিল হলো। তাহলে মূল মামলা প্লাস আপিল, এই দুইটা ক্ষেত্রেই পাবলিক প্রসিকিউটর মানে হচ্ছে কি অরিজিনাল এন্ড অ্যাপিলেট অর্ডার, শুধুমাত্র অরিজিনালের বিরুদ্ধে পারবে হচ্ছে কমপ্লেনেন্ট,
অরিজিনাল অর অ্যাপিলেট অর্ডার, মূল মামলায় আদেশ অথবা আপিলে আদেশ, এই দুইটার ক্ষেত্রেই অ্যাপিল করতে পারবে পিপি, পাবলিক প্রসিকিউটর। তাহলে পাবলিক প্রসিকিউটর এক্সট্রা সুবিধা পাচ্ছে। তার মানে নাজমুল ভাই যেটা বলছিল যে কমপ্লেনেন্ট সেকেন্ড অ্যাপিল করতে পারে না, অভিযোগকারী সেকেন্ড অ্যাপিল করতে পারে না। দ্বিতীয়বার আপিল করতে হলে আপনাকে কোন ফরম্যাটে যাইতে হবে দেখেন। সাপোজ ম্যাজিস্ট্রেট কোর্টে একটা মামলা পরিচালনা হচ্ছে, ধরেন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট কোর্টে একটা মামলা পরিচালনা হচ্ছে। ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট তখন কি দিবে? দণ্ড দিবে। কি দিবে? দণ্ড দিবে। তো দণ্ড দিলে ধরেন দণ্ড বা খালাস দিল, তাহলে মূল মামলার বিরুদ্ধে একটা রায় হলো, সে রায়ের এগেনস্টে পাবলিক প্রসিকিউটর আপিল করতে পারবে, মানে যে পক্ষে হেরে যাবে কমপ্লেনেন্ট আপিল দায়ের করতে পারবে। আপিল দায়ের করলে মনে করেন সেশন জাজের কাছে, সেশন জাজের কাছে। তো সেশন জাজ এখন কি? আপিল আদালত। আপিল আদালত একটা সিদ্ধান্ত দিল। এখন প্রশ্ন হচ্ছে সে সিদ্ধান্তের বিরুদ্ধে, সিদ্ধান্ত দিল খালাস দিল, সে খালাসের বিরুদ্ধে আপিল দায়ের করতে পারবে কে? শুধুমাত্র পাবলিক প্রসিকিউটর, ফরিয়াদি পারবে না, কমপ্লেনেন্ট পারবে না। তার মানে কমপ্লেনেন্টের দ্বিতীয়বার আপিল করার সুযোগ নাই, সুযোগ আছে শুধুমাত্র পিপির, শুধুমাত্র যিনি পাবলিক প্রসিকিউটর তার সুযোগ আছে। এবার আসি, যেখানেই ম্যাজিস্ট্রেট শব্দটা উল্লেখ থাকবে সেখানেই আপনি আপিল দায়ের করবেন দায়রা আদালতে, কোর্ট অফ সেশনে। যেখানেই আপনার দায়রা শব্দটা উল্লেখ থাকবে সেখানে আপনি আপিল দায়ের করবেন হাইকোর্ট ডিভিশনে। যেখানে ম্যাজিস্ট্রেট শব্দটা উল্লেখ থাকবে সেখানে আমরা আপিল দায়ের করবো হচ্ছে দায়রা আদালতে। যেখানে দায়রা শব্দটা উল্লেখ থাকবে, যেমন হচ্ছে দায়রা যুগ্ম জজ, অতিরিক্ত দায়রা জজ, দায়রা জজ, এর বিরুদ্ধে আপিল কোথায় যাবে? হাইকোর্ট ডিভিশনে। আরেকটা সুবিধা পিপি পাবে। দাদা হ্যাঁ দাদা, তাহলে চিফ জুডিশিয়ালে যেমন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আপিল করবে, চিফ জুডিশিয়ালে কেন করলাম না, তাহলে দায়রা জজে কেন করলাম? এরকম একটা সমস্যা হয়ে যায়। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের এগেইনস্টে আপিল যুগ্ম জেলা জজে হইলো, ওই মানে সেশন কোর্টে হইলো, কিন্তু চিফ জুডিশিয়ালে হইতে পারতো না? চিফ জুডিশিয়াল হবে, চিফ জুডিশিয়াল তো নাই। চিফ জুডিশিয়াল শুধুমাত্র ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস। 407 ধারা তো আমরা তো দেখলাম শুধুমাত্র ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাসের ক্ষেত্রে চিফ জুডিশিয়াল। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট চিফ জুডিশিয়ালে আপিল হইতে পারে না? কিভাবে পারে? এটা তো নাই, এখানে দায়রা জজ হয় কেন? এটা তো নাই। ওই যে আপিলের ক্ষেত্রে বললেন যে প্রথম আপিলের শ্রেণীর ম্যাজিস্ট্রেট ক্ষেত্রে দায়রা জজে যাবে, কিন্তু প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের আপিল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে তো যাবে না, যাবে না। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের আপিল যাবে হচ্ছে দায়রা জজের কাছে। এটা তো স্যার চিফ জুডিশিয়াল, এটা একটা প্রথম শ্রেণীর, এটা তো আপিলেট কোর্ট, তাহলে এখানে একটা সমস্যা না হইল? এটা আপনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের দুই সন্তান, একটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আর একটা হচ্ছে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। এর বাইরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে আপিল যাবে না। ক্লিয়ার নাজমুল ভাই? জি জি দাদা, এবার ক্লিয়ার। ওকে, প্রথম শ্রেণীর আপিল আর হচ্ছে আপনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আপিল, এটা তো যাবে দায়রা জজের কাছে। ওকে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলতে আমরা দুই হাতকে বুঝবো, একটা হচ্ছে সেকেন্ড আর একটা হচ্ছে থার্ড, মানে দ্বিতীয় এবং তৃতীয় নিয়ে কাজ করে কে? চিফ জুডিশিয়াল। ক্লিয়ার? এটা 407 স্পষ্ট করে বলেই দিছে। ওকে, তারপরে যেখানে দাদা এখন
দাদা একটা প্রশ্ন বলছে যে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট তো এখন নেই মনে হয়, তাই না? তৃতীয় শ্রেণীর BCS ম্যাজিস্ট্রেট আমি ঠিক এটা কি উঠে গেছে? আমি শিওর না আসলে, ও, জানি না। ফার্স্ট সেকেন্ড শুনলাম। আমি জানি আচ্ছা, ঠিক। জানি না সেটা। ওকে, তাহলে আমরা 417তে দেখলাম যে যেখানে ম্যাজিস্ট্রেট উল্লেখ থাকবে সেখানেই আমরা আপিল দায়ের করব দায়রা আদালতে। যেখানে দায়রা আদালত উল্লেখ থাকবে যে কোনো দায়রা আদালত আমরা চলে যাব হাইকোর্ট ডিভিশনে। পিপিকে দাদা, হ্যাঁ, যদি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হয়ে যায় তাহলে ওখানে যদি মহানগর দায়রা জজ থাকে তাহলে কি ওটা মহানগর দায়রা জজ দিব না? অবশ্যই ওইটা তো এখন অটোমেটিক, অপশন দিয়ে আছে। ওইটা তো অটোমেটিক চলে আসবে। জি জি, আপনাকে আমি বলতে দায়রা চাচ্ছি দায়রা আদালত বলতে কি বোঝায় ভাই? দায়রা আদালত জেলা পর্যায়ে, দায়রা আদালত জেলা মহানগর জেলা, দায়রা। হ্যাঁ জি জি, ক্লিয়ার? ঠিক আছে দাদা, বুঝতে পেরেছি। জি, যেমন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট কাকে বোঝায়? ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট নিজে জেলার মানে মহানগর এলাকার বাইরে, সে মহানগর এলাকায় এলে জি। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। মানে একই ব্যক্তির দুই নাম, একই পজিশন, একই পাওয়ার, সবকিছু এক। ওকে, আচ্ছা আমাদের মনে কেটে যাবে, আমরা ক্লাস না করি আজকের মতো থাক দাদা, আজকের মতো থাক। আচ্ছা আমরা তাহলে এখানে দেখেন পিপি কে আরেকটা সুবিধা দিছে, পাবলিক প্রসিকিউটর পাবে 6 মাস আর কমপ্লেনেন্ট পাবে হচ্ছে 60 ডেজ। এটা হচ্ছে 417তে বলছে। তার মানে 417 সামারিটা হচ্ছে সেখানে খালাসের বিরুদ্ধে দ্বিতীয় আপিলের সুযোগ দিছে, বাট কাকে দিছে? দিছে রাষ্ট্রপক্ষকে, দিছে পাবলিক প্রসিকিউটরকে, দিছে জিআর মামলায়, সিআর মামলায় দেয় নাই কিন্তু। তাহলে জিআর মামলায় সেকেন্ড আপিলের সুযোগ আছে। এখন পুরো